আমারই ওই জন্য আমি বেশি বলি বলে সব কেস আমি দেখতে পাচ্ছি আমি একাই জেলে যাব, তোদেরকে ছেড়ে দেবে। কত এরিয়ার করতে বা পয়সা করতে ব্যান্ড করিনি, আমরা অন্তর্ঘাত করতেই এসেছি। তাই জন্য তো হুলিগানিজম নাম দিয়েছি। ও মা একটা বাড়ি বানাবো, তোমায় রাখবো বড় জানলাটার পাশে, বরং মেরে দাও, মরা মানুষের কোনো উন্নয়ন লাগে না। আমাদের কোন অংশ নিয়ে দর্শক আমাদেরকে সেলিব্রেট করবেন বা আমাদের গায়ে থুতু দেবেন সেটা দর্শকের চয়েস। এটাকে গোলাপি ফ্যাসিবাদ বলে, পিঙ্ক ফ্যাসিবাদ। ইনিশিয়ালি জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে আমরা সেদিন মঞ্চ থেকে দাঁড়িয়ে যেটা করলাম, আর লাইভ পারফরমেন্স জিনিসটার একটা আলাদা অ্যাড্রিনালিন থাকে। তো একটা মব তার একটা স্নায়ু কাজ করে, মানে সেখান থেকে আলাদা করে ইন্ডিভিজুয়াল ইন্টেলেক্টগুলো তখন বিচার্য থাকে না, তখন একটা ভিড়ের মতো করে রিয়্যাক্ট করে। তারপরে যখন সেটা ডিজিটাল মাধ্যমে আসে এবং পারফরমেন্স তো মানে অনির্দিষ্ট, মানে ওই তখনই শুরু হলো, 1 ঘন্টা পরে শেষ হয়ে গেল। তারপর জিনিসটা ডকুমেন্টেড হয়, রাইট? তারপরে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে একটা স্থান পায়, বলা যেতে পারে যে হিউম্যান ল্যাবে আসে আর কি, মডার্ন হিউম্যান ল্যাব, যেখানে লোকে এবার সেটাকে নিয়ে তাদের যা যা কার্যকলাপ সেটা শুরু করেন। প্রথমে যেটা হয় সেটা লোকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে, মজা করতে থাকে, আনন্দ পেতে থাকে, খ্যাখ্যা করতে থাকে, হ্যাঁ হ্যাঁ করতে থাকে। এবারে তারপরে আজকের রাজনৈতিক সমাজে বিভিন্ন রাজনৈতিক মানে কি বলবো গ্রুপের বিভিন্ন দায়িত্ব আছে। যেমন আমি বলবো একটা রাজনৈতিক গ্রুপ আছে, তাদের দায়িত্ব হচ্ছে যে শুরুতেই মানে ব্যাপারটাকে বুঝে টুঝে নেওয়া, যে কোথাও আমাদের এই ইকোসিস্টেমটাকে এটা ডিস্টার্ব করছে কিনা সেটা একটু ভেবে চিন্তে নেওয়া। তারপর এমন দায়িত্ব আসে যে যারা আদতে ইকোসিস্টেমের মধ্যে পড়ে না কিন্তু তারা জানে সব, তাদের আবার বিভিন্ন গ্রুপ আছে। তাদের একটা গ্রুপ হচ্ছে যারা খুব খিস্তাখিস্তি করে, খুব গালাগাল করে। তারপরে একটা ক্রিমি লেয়ার আছে যারা মানে নানান রকম, মানে আমি বলছি যে সাহিত্য থেকে, এঙ্গেলসের কোট থেকে, মার্কসের কোট থেকে আধুনিক মনস্কতা এবং স্নায়ুতন্ত্রের ভেতর যা ঘটে যায়, একটা পপ কালচারের থেকে যে অপরাধ প্রবণতা জন্ম নেয় সেইগুলো হয়। তো এই ইনিশিয়ালি প্রথম আরেকটা গ্রুপ আছে যারাও ইকোসিস্টেমটাতে কোনো না কোনোভাবে আছে, তারা কেন্দ্রে ভীষণভাবে ইকোসিস্টেমটা চালায়, আর এখানে তারা বিরোধী দল বলে পরিচিত। তারা মানে আমি বলছি যে প্রচুর পাওয়ারের হ্যালোজেন জ্বালিয়ে খোঁজে যে আমাদের যেটা আর কি এজেন্ডা সেটাতে কি আছে এখানে। যেমন আমাদের এখানে সনাতনটা পাওয়া গেছে তো, এবং তারা কোনো ওই বেশি ফেসবুকে কিছু বিশেষ লেখেন, তারা স্ট্রেট চলে যায় একদম মানে জেল হাজত কোর্ট, হ্যাঁ একদম মানে পচিয়ে মারবো জেলে, এই জায়গায় চলে যায়। তো গত 3 দিনে এই প্রতিটি রাজনৈতিক লেয়ারের মধ্যে দিয়েই আমরা গেছি। কোনো সন্দেহ নেই যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা বেশি হয় সেই কারণে দ্বিতীয় যে লেয়ারটা, দ্বিতীয় যে রাজনৈতিক স্রোতটা সেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। এখন জিনিসটার একটা একাডেমিক বিশ্লেষণ চলছে এবং এই জিনিসটা কেন ফালতু, এই জিনিসটা কেন বাজে, এবং আমরা মেজরলি আমি কেন প্রায় গণশত্রু বা সমাজের অপরাধী শ্রেণীর মধ্যে পড়ি, সেটার একটা খুব আমি বলবো যে সেটার একটা খুব সামাজিক বিশ্লেষণ সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে এখন এই স্টেজটা চলছে। ওই বিজেপির তরুণ নেতার জন্য এটা বলে দেওয়াও প্রয়োজন যে তাতে একটি গল্প ছিল যেখানে একটি মুসলমান ছেলে গণপিটুনিতে মারা যায় একটি হিন্দু মেয়ের সাথে প্রেম করার জন্য আর কি, খুবই একটি মানে উগ্র জনতার হাতে ভায়োলেন্টলি মারা যায়। তারপর এই ব্যান্ডটি এসে স্টেজে গান করে যে তুমি মস্তি করবে জানি, সারাদিন কত হয়রানি, কত ঘেমো চৌমাথা পেরিয়ে তোমায় বাঁচতে হবে, কিন্তু যে বাঁচলো না তার পানি, তার ফেলে যাওয়া জমিখানি, তার সবটুকু জুড়ে খ্যামটা তোমায় নাচতে হবে, সুতরাং মরুক মরুক মরুক, যত শুকনো পাতা ঝরুক, মরে যাক। এই যে আমাদের দেশে গণপিটুনির কোনো শেষ হচ্ছে না, এই যে চলছে তো চলছেই, এমন তো নয় যে 2014 থেকেই গণপিটুনি শুরু হয়েছে। ভিডিও বাইরে থেকে উঠেছে, এই 4টে লাইন পছন্দ হয়েছে দর্শকের, আমাদের গোটা গান আমরা সেদিন অনুষ্ঠানে গেয়েছি, আমরা সেদিন অনুষ্ঠানে 7টা গান গেয়েছি। আমাদের কোন অংশ নিয়ে দর্শক আমাদেরকে সেলিব্রেট করবেন বা আমাদের গায়ে থুতু দেবেন সেটা দর্শকের চয়েস। তুমি যদি এই দাবিটার গোড়ায় আস্তে আস্তে যাওয়া শুরু করো তখন তুমি এটার মধ্যে একটা অটোক্রেসি খুঁজে পাবে। হ্যাঁ, যে অটোক্রেসিতে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এবং বাঙালি সংস্কৃতি সমাজ দীর্ঘদিন থেকেছে এবং
বংশানুক্রমিকভাবে আমাদের সকলকেই রাখার চেষ্টা করেছে যে এইটা না গান, এইটা শিল্প। এটাকে গোলাপি ফ্যাসিবাদ বলে, পিঙ্ক ফ্যাসিজম। কিন্তু মজার কথাটা হচ্ছে যে এই গানটাতে যে তিনজন ঘোষের কথা বলা তারা হলো, কিছু মনে করেনি, খুব স্বাভাবিকভাবে। তাদের মধ্যে একজন ঘোষের নামটা উজ্জ্ব থাকলো। তাদের দল মামলা মোকদ্দমায় যায় এই আশঙ্কা থেকে, এই না, পূর্বাশঙ্কা থেকে কি- তাদের দল ওই ওই কারণে অংশ তো নিয়ে যায়নি। মামলা মোকদ্দমায় ওই অংশ যায়নি, নিয়ে যায়নি। ওরা সনাতন নিয়ে গেছে। না নাম নিয়ে তো যাই, না, মানে না, তাই জন্য কি নামটা উজ্জ্বল রাখলো? না 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 না, তাই জন্য একটা যেতে পারে। ছড়ার একটা মজা থাকে না, মানে ওইখানে ওই নামটা, মানে যেহেতু কুণাল ঘোষ এবং শতরূপ ঘোষের নাম বলছি, দিলীপ ঘোষের নামটা বলতেই হবে, কারণ দিলীপ ঘোষের নামের জায়গায় এমন একটা লাইন ব্যবহার করছি যেটা প্রবাদ হয়ে গেছে, মানে যেটা ইজ কমপ্লিটলি সিনোনিম টু হিম। মানে উনি নিজেও কোনোদিন এটা করবেন না, উনি এই ব্র্যান্ডিংটা জন্ম দিয়েছেন, মানে হয় না। মানে যোগ বলে তারপরে তাকে বুঝিয়ে দেওয়ার মতো হবে, হাসার টাইমই দিলাম না। মানে ইটস কাইন্ড অফ জীবনের ওঠা পড়া যেন গায়ে না লাগে। আমায় ছেড়ে দাও, বরং মেরে দাও, মরা মানুষের কোনো উন্নয়ন লাগে না। তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন, সেটা করতে উন্নয়নের হাত কাঁপে না। আমায় ছেড়ে দাও, বরং মেরে দাও, মরা মানুষের। বলা যাচ্ছে না, মানে আমি বলছি যে শুধু টিকা টিপ্পনি নয়, সিরিয়াস কথাও কোথাও বলা যাচ্ছে না, নিজেদের ইমোশনের কথা। প্রথম কথা, আমি দেবু রাদার বাবা নয়, আমরা প্রত্যেকেই তো ভাড়াটে, অন্য একটা লোকের চরিত্রে গিয়ে অভিনয় করি। হ্যাঁ, কমার্শিয়াল ছবিকে করতে গেলে সময়ের মানুষের দাবি নিয়ে একটা বিষয় বাঁচতে হয়। আমি বলতে চাইছি যে এমনকি 90-এর দশক পর্যন্ত যে অল্টারনেটিভ প্র্যাকটিসের যে জমি যতটুকু গ্রামগঞ্জ ছেড়ে দিলাম, কলকাতা শহরেই ছিল, এটা দুর্মুষ হয়ে গেছে। হ্যাঁ, মানে একটা মানে দুদিন বাদে পরিষ্কার উচ্চারণে কথা বলার লোক জন্যও লোকে আঁতেল টাতেল বলতে পারে আর কি। রিকার আবার অত কষ্ট করে লাগানোর কি আছে, আঁতেল এসব বলে দিতে পারে আর কি। হ্যাঁ, তো কোথাও যেহেতু কোনো কথা বলা যাচ্ছে না, তাহলে লেটস মেক ফোরাম ফর আওয়ারসেলভস, এবং নিজেরা কথা বলো যতদিন বলা যাবে। এবং এটার সাথে সাথে একটা টেস্টও হবে যে যে ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্র কতখানি গণতান্ত্রিক। এ করো, আমি অনেক আমারই ওই জন্য আমি বেশি বলি বলে সব কেস। আচ্ছা, সবথেকে কম কথা বলছে দেবরাজ। পারে তাহলে বলে বলে, তাহলে আমরা তো দেবরাজ বলতে পারি না। ও কত এই সুন্দর একটা গুছিয়ে সমস্যা। কথা বলে, এত এত ভালো জিনিস। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমার ধারণা ও যদি কথা না বলতো তাহলে যে ও কেস থেকে বেঁচে যেত এমনটা কেউ গ্যারান্টি দিতে পারে না। গ্যারান্টি কিছু আমি নেই। দেখতে পাচ্ছি আমি একাই জেলে যাব, তোদেরকে ছেড়ে দেবে। কতবার তো আমরা কত মঞ্চে এই গানটি বিভিন্ন ভাবে গেয়েছি। আমরা না সময়টা, আমি বলছি যে আমি জানি না এক্স্যাক্টলি আমার শব্দটাই বাবান বা দেবরাজ এ করবে কিনা, ও মানে কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট লিডিং মিউজিক ডিরেক্টর। একদম। দেবু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একজন অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রির, গায়ক, মিউজিক কম্পোজার। একদম। আমি অভিনেতা, আমি পরিচালক। হ্যাঁ, এছাড়া ব্যান্ড ট্যান্ডের বাইরেও আমার দু একটা গানের জন্যে সিঙ্গার হিসেবেও একটা পরিচিতি আছে। আর আমরা না কেরিয়ার করতে বা পয়সা করতে ব্যান্ড করিনি, আমরা অন্তর্ঘাত করতেই এসছি। তাই জন্য তো হুলিগানিজম নাম দিয়েছি, না হলে তার অন্য নাম দিতাম। ও মা, একটা বাড়ি বানাবো, তোমায় রাখবো বড় জানলাটার পাশে, যদি ফিরতে দেরি দেখো, জানলাটা খুলে রেখো মা। যদি ফিরতে দেরি দেখো, জানলাটা খুলে রেখো। মৃত তারার ধুলো যেন উড়ে আসে, মৃত তারার ধুলো যেন উড়ে আসে। দেয় তো অবশ্যই, মানে আমাদের যে অংশটুকু ভাইরাল হয়েছে সেই অংশটুকুর মধ্যে যেটুকু আছে সেটা সত্যি নিতান্তই রসিকতা, তার মধ্যে কোথাও কোনো আক্রমণও নেই, কিচ্ছু নেই। সেইটা নিয়ে লোকজন যা শুরু করেছে, বা যেসব মানে আক্রমণের কথা তুমি বললে যেগুলো হচ্ছে, সেগুলো মানে নট এক্সপেক্টেড। কিন্তু এবার ঘটনা এটাই যে ভারতবর্ষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখন, ফলে আমরা বোধহয় এটাই এক্সপেক্টই করা যায় যে এরকমই হওয়ার কথা। এইটা বলতে খুবই অডই লাগে, মানে সেক্ষেত্রে ওই যে যেটা এর আগেও কথা হচ্ছিল যে গণতন্ত্র মানে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসাবে তাহলে ভারতবর্ষের জায়গাটা কি থাকলো, সেটাও একটা দেখার বিষয়। ছেড়ে দাও, বরং মেরে দাও, মরা মানুষের কোনো উন্নয়ন লাগে না।
তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন, সেটা করতে উন্নয়নের হাত কাঁপে না। আমায় ছেড়ে দাও বরং মেরে দাও, মরা মানুষের কোনো উন্নয়ন লাগে না। তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন, সেটা করতে উন্নয়নের হাত কাঁপে না। আমি পড়ে থাকবো রাস্তায় এক মৃত গাছ হয়ে, এই দৃশ্য একদিন তোমাদের চোখে যাবে সয়ে।